দশম শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। আজ আমি মতি নন্দী রচিত কোনি উপন্যাসের একটি অধ্যায় পড়িয়ে দেব তোমাদের। আজকে যে অধ্যায়টা হবে সেটা হচ্ছে সপ্তম অধ্যায়, অর্থাৎ 7 চিহ্নিত অংশ। আগে সেই অংশের মূল কথাটুকু একটু বলে নিতে চাই, তারপরে পাঠ্য অংশে গিয়ে আমি পুরো অংশটাই পড়ে এবং যেখানে একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে করে দেব। সপ্তম অধ্যায়ের শুরুটা হচ্ছে কোনিকে সাঁতার শেখাচ্ছেন ক্ষিতীশ বাবু। হাতটা কিভাবে রাখতে হবে, কনুইটা কেমন থাকবে, সাঁতার কেটে এগোনোর সময় হাতটা জলের মধ্যে কিভাবে ঢুকবে, এইরকম নানা রকম টেকনিক্যাল বিষয় তিনি শেখাচ্ছেন। এবং শেখানোর সময়কালটাও কিন্তু নিতান্ত কম নয়। সকাল 6:30 থেকে সকাল 8:30 পর্যন্ত এই শিখন প্রক্রিয়া চলে। এবং ক্ষিতীশবাবু কোনিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চান। এই যে স্ট্রোক, নানা রকম স্ট্রোক দেওয়া, সাঁতারের স্ট্রোক, এই স্ট্রোক শেখাতে শেখাতে তাকে লোভ দেখান। সুহাসের মতো যদি সে শিখতে পারে, স্ট্রোক দিতে পারে, তবে তাকে একটা নাইলন কস্টিউম তিনি কিনে দেবেন। কোনি যথারীতি সে নাইলন কস্টিউমের ব্যাপারে কোনো উৎসাহ দেখায় না। কেন দেখায় না তোমরা আশা করি বুঝতে পারছো। আমরা দেখেছি তার সংসারে অনটন, খাদ্যের অভাব। তখন ক্ষিতীশ তাকে ডিম, কলা, টোস্টের ব্যবস্থা করে দেবেন, এইটা বলেন আর কি। সে তো শুনে খুশি হয় এবং সেইভাবেই তাকে ট্রেনিং দেওয়ানোর একটা লোভ দেখানো হয়। অর্থাৎ কোনি তার কাছে একটা সম্পদ, কোনির মধ্যে যে প্রতিভা, যে ট্যালেন্ট আছে, তাকে ব্যবহার করে ক্ষিতীশ তাকে যে অপমান করা হয়েছে সেই অপমানের যোগ্য জবাব দিতে চান। কিন্তু এই যে বাড়তি বেশি সময় থাকার জন্য আরো বেশি কিছু দেওয়ার লোভ দেখিয়ে যে কাজ করিয়ে নেওয়া, তার জন্য ক্ষিতীশ সত্যি সত্যি খুব কষ্ট পান, ব্যথিত হন। কিন্তু তিনি কোচ, এই ব্যথিত হলেও তিনি মনে করেন এবং এই যন্ত্রণা থেকে তাকে মুক্তি পেতে হবে। কোনিকে বলেন, তোর অপোনেন্ট মানে প্রতিপক্ষ যন্ত্রণা আর সময়, এই যন্ত্রণা আর সময়কে জয় করতে হবে। ইতোমধ্যে সাঁতার কেটে অমিয়া আর বেলা সেখানে এসে খিদ্দার দেখানো ট্রেনিংটা দেখতে থাকে। এবার অমিয়া, বেলা তারাও সাঁতার কাটে। সেই সাঁতারের পরেই তারা অবসর পেয়ে কোনিকে দেখছে। বেলা অমিয়াকে জানায় যে এ হচ্ছে খিদ্দার নতুন আবিষ্কার। যখন সেই মেয়েটিকে দেখতে পায়, অর্থাৎ সে তো তখনও, কোনি তখনও ভালো মতো স্ট্রোক দেওয়া শেখেনি, তখন অমিয়া হে এসে বলে, কম্পিটিশনে পড়লে মেয়েটি আমার পা ধোয়া জল খাবে। এই বাক্যটি কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, প্রশ্নের জন্য প্রশ্ন আসে এবং এই কথা বলে বারে বারে কিন্তু ক্ষিতীশ কোনিকে উদ্দীপিত করার চেষ্টা করেছেন, আমরা দেখেছি পরবর্তী সময়ে। এবার ট্রেনিং এর পরে রাস্তায় যখন বেরিয়ে আসেন তারা, তখন দেখতে পাওয়া যায় অস্টিন গাড়ি চেপে। এই অস্টিন গাড়ি তোমরা জানো, অনেক
পুরনো গাড়ি, খুব নামি গাড়ি, অস্টিন কোম্পানি ছিল, অস্টিন গাড়ি, ছবিও আছে তোমাদের বইয়ে দেখবে। সেই অস্টিন গাড়িতে চেপে বিষ্ণুধর, এই বিষ্ণুধরের পরিচয় তোমরা আগেও পেয়েছো, তিনি রাস্তায় আসেন। ক্ষিতীশবাবুকে জানান যে ক্ষিতীশবাবু তাকে যে স্পিচ, কোট আনকোট স্পিচ মানে একটা স্পিচ, একটা বক্তব্য লিখে দিয়েছিলেন, সেই বক্তব্যের বিষয়বস্তু তিনি ঠিক ভালোভাবে উপলব্ধি করতে পারছেন না, অধিগত পারছেন না। তাই সেই সংক্রান্ত বিষয়ে একটু আলাপ আলোচনার প্রয়োজন আছে, কারণ নইলে তিনি বক্তব্য রাখতে পারবেন না ঠিকভাবে, আর বক্তব্য রাখার পরেও যদি কেউ প্রশ্ন করেন তার উত্তর তিনি বা জবাব তিনি ঠিকঠাক দিতে পারবেন না। তাই ক্ষিতীশবাবুকে তিনি বলেন একটু আলোচনা করতে হবে, তার আগে একটু ঝালিয়ে নেওয়ার দরকার আছে। এবার গাড়িতে যখন ক্ষিতীশবাবু উঠতে যাবেন তখন কনি তাকে তার জামা ধরে টান দিয়ে বলে, মনে করিয়ে দেন যে পয়সাটা দিতে হবে, না হলে সে টিফিন খাবে কি করে। তারপরে সে পয়সাটি দিয়ে ক্ষিতীশবাবু সেই গাড়িতে উঠে পড়েন এবং ক্ষিতীশবাবুর বাড়িতেই এসে বারান্দায় বিষ্ণুধর এবং ক্ষিতীশবাবুর আলোচনা চলে যে ট্যালেন্ট, ট্যালেন্ট হচ্ছে ঈশ্বরের দান, কিন্তু খেলোয়াড়েরা নানা রকম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে লড়াই সংগ্রাম চালান, অভাব অনটন। সরকারের উচিত, গভর্নমেন্টের উচিত যে তাদের পাশে দাঁড়িয়ে তাদের আর্থিক অনটনকে দূর করা, তাদের পুষ্টিকর খাদ্যের যোগান দেওয়া, ইত্যাদি ইত্যাদি, এইসব বিষয়ে আলোচনা চলতে থাকে। কারণ রাজনৈতিক ব্যক্তিত্বকে সবাই চেনে না। ব্রাজিলের প্রেসিডেন্টের নাম কি বললে অনেকেই বলতে পারবেন না, কিন্তু পেলের কথা বললে সবাই কিন্তু চিনবেন। এই যে এই উদাহরণগুলো এখানে আছে, আমি পড়ানোর সময় তোমাদের পড়ে শোনাবো। এবং সেনাপতির সঙ্গে যে খেলোয়াড়, সেনাপতির সঙ্গে খেলোয়াড়দের তুলনা করা হয়েছে এবং সেনাপতিরা যুদ্ধ জয় করেন, সেখানে আনন্দ আছে, প্রশংসা আছে, আবার ঘৃণাও আছে। কিন্তু খেলোয়াড়েরা তারা কি করেন, তারা জয়লাভ করে দেশের গৌরব বৃদ্ধি করেন। এই যে এই বিষয়টা, তখন সাঁতারের কথা শুধু নয়, বিষ্ণুবাবু বলেন, বিষ্ণুচরণ ধর, যে ফুটবলটাও তার মধ্যে একটু জুড়ে দিতে হবে, কারণ মানুষেরা ফুটবলের কথাটাই বেশি বুঝতে চায়, শিখতে চায়, জানতে চায়। ইতোমধ্যে ক্ষিতীশবাবুর স্ত্রী লীলাবতী দেবী এসে হাজির হন। হাজির হয়ে দেখছেন যে তার ঘর থেকে ব্যায়াম করার জন্য নানা রকম সরঞ্জাম বাইরে বের করে রাখা হয়েছে এবং ক্ষিতীশকে জিজ্ঞাসা করাতে তিনি বলেন যে এরকম তিনি একটি মেয়ের সন্ধান পেয়েছেন যাকে তিনি গড়ে পিটে নিতে চান, তার মধ্যে প্রতিভা আছে এবং তার শরীর চর্চার জন্য তিনি এই ব্যবস্থাগুলো করছেন। লীলাবতী জানান যে তার দোকান ঘরটি একটু বড় জায়গায় নিয়ে যেতে চান এবং সেই বড় জায়গায় দোকান ঘর করার জন্য তিনি 5,000 টাকা সেলামি, সেলামি মানে টাকাটা এককালীন দিয়ে দিতে হবে, ওই টাকাটি কিন্তু আর পরবর্তী সময় ফেরত পাওয়া যায় না, তাই এটাকে সেলামি বলা হয়, অ্যাডভান্স নয়। অ্যাডভান্স কিন্তু পরবর্তী সময় পাওয়া যায় বা অ্যাডজাস্ট করা হয়, কিন্তু সেলামিতে সেই টাকা ফেরত পাওয়া যায় না। ক্ষিতীশবাবু কিন্তু, ক্ষিতীশ সিংহ মাঝে মাঝেই হিয়া মিত্র, হিয়া মিত্রর কথা তোমরা আগে জেনেছো, হিয়া মিত্রর কথা, সুহাসের কথা আগেই বললাম, অমিয়ার কথা বলে কনিকে একটু চাগিয়ে তোলার চেষ্টা করেন। অ্যাপোলো কিন্তু একটু আর্থিক অনটনের মধ্যে পড়েছে। অ্যাপোলো আর্থিক অনটনের মধ্যে পড়েছে। অ্যাপোলো সেই আর্থিক অনটন দূর করার জন্য একটা পয়সাওয়ালা, অর্থশালী একজন প্রেসিডেন্ট খুঁজছেন। এই যে খোঁজাটা যখন জানতে পেরেছে ক্ষিতীশবাবুর মাথায় এসেছে যে তিনি বলে কয়ে বিষ্ণুচরণ ধরকে বলে টাকা জোগাড় করতে পারবেন, বিষ্ণুচরণ ধর টাকা দেবে এবং সেইভাবে তিনি প্রেসিডেন্ট হবেন, এই একটা তার মাথায় পরিকল্পনা এসছে। টাকাওয়ালা প্রেসিডেন্ট, এই ভাব তিনি প্রকাশ করবেন বিষ্ণুচরণ ধরের কাছে এবং তাকে দিয়ে তিনি কাজ করবেন, এইরকম একটা মতলব এঁটেছেন। আর তারপরে অনুশীলন চলতে থাকে। আর হঠাৎই একদিন অনুশীলনের ফাঁকে কনি ক্ষিতীশকে জানান যে বাড়তি টাকা চায় সে।
কেন চায়? তখন সে বলে যে তার দাদা অসুস্থ, সেই টাকা দিয়ে সে চাল কিনবে, বাড়তি টাকা দিয়ে সে চাল কিনতে চায়। এই শুনেই ক্ষিতীশবাবু তখন বলেন যে কি ব্যাপার, কি অসুস্থ, কি অসুখ হয়েছে তার। এবং শুধু তাই নয়, ঘন্টাখানেক বাদে কনির বাড়িতে গিয়ে ক্ষিতীশ সিংহ উপস্থিত হয়ে যান। তিনি দেখেন তাদের কি দৈন্য দশা, করুণ পরিস্থিতি, অনটন কিভাবে একটি পরিবারকে গ্রাস করছে। তার দাদা, কনির দাদা কমল, যার স্বপ্ন ছিল বড় সাঁতারু হবার, কিন্তু সে হতে পারেনি, সে অসুস্থ। ক্ষিতীশবাবু জিজ্ঞাসা করেন কি ইনফ্লুয়েঞ্জা? তখন কমল বলে না না, একটু বিমর্ষ চিত্তে বলেন যে ছোঁয়াচে রোগ, অর্থাৎ গভীর সংকটে সে পড়েছে, এটা বোঝানোর চেষ্টা করে। এবং সেই সংকটের মধ্যে থেকেও তার বোনের খবর নেয় ক্ষিতীশের কাছে, কেমন সাঁতার শিখছে ইত্যাদি। এবং আর্থিক অনটন থেকে বাঁচার জন্য সে তার ভাইকে কিভাবে কাজে দিয়েছে, সে আর কাজে যেতে পারছে না, আর্থিক সমস্যাটা বেড়েই চলেছে, আর সে বোধহয় বেশি দিন আর থাকবে না, ইত্যাদি ইত্যাদি। এবং একটি সুতোর কারখানাতে কনিকেও সে কাজে লাগিয়ে দিতে চায়। এই যে অভাব, ক্ষিতীশবাবুরও অভাব আছে। ক্ষিতীশবাবু যখন এই বিষ্ণুচরণ ধর এই যে নানা রকম বক্তৃতা লিখিয়ে নেওয়ার জন্য তাকে কিছু পয়সা দিতে চান, পেমেন্ট করতে চান, তখন ক্ষিতীশ সিংহ কিন্তু বলেছিলেন যে আমার পেমেন্ট দরকার নেই, আমাকে 100 টাকা মাইনের একটা চাকরির ব্যবস্থা করে দিন। চাকরি নিজের জন্য নয়, তিনি এই কনিকে তৈরি করবেন বলে, তার খাবার জোগাড় করবেন বলে। এই যে অদ্ভুত একটা মানসিকতা, এই অদ্ভুত একটা জেদ এই কনি উপন্যাসের মধ্যে কিন্তু আমরা পরতে পরতে দেখতে পাই। মতি নন্দী চমৎকারভাবে উপস্থাপন করেছেন। এবং এই 7 অংশের শেষটা খুব মর্মান্তিক, খুব দুঃখজনক, হৃদয়কে খুব বিগলিত করে, ব্যথিতও করে। তখন কনির সম্পর্কে বলেছে চেষ্টা এবং ইচ্ছে যদি থাকে তবে কনি পারবে। কমল কনির কাছে জানতে চায়, কিরে তুই পারবি? কনি মাথা হেলিয়ে সম্মতি জানায়। নিস্তব্ধ ঘর, শুধু হাঁড়িতে ভাত ফোটার টকবক শব্দ হচ্ছে। এইভাবে 7ম অংশটা শেষ হয়ে যায়। আশা করি মূল কথাটুকু তোমাদের কাছে আমি রাখতে পারলাম। এবার আমি পাঠ্য অংশে যাব। পাঠ্য অংশ থেকে তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আর কিছু শব্দের অর্থ দেব, আর মূল কথাটিও যেমন লিখে দিই তেমন লিখে দেব, আর এই অংশ থেকে কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটাও লিখে দেব। সঙ্গে থাকো, আমি অডিওতে যাচ্ছি। আশা করি এতক্ষণ তোমাদের কাছে কনি উপন্যাসের 7 চিহ্নিত অংশ সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এই 7 চিহ্নিত অংশটি বেশ অবয়বে বড়। আমি একটু দ্রুততার সঙ্গেই তোমাদের কাছে পড়ে শোনাচ্ছি, দেখো তোমরা শুনতে থাকো। শুরু করছি। কনি যে পাঠ্য বই, সেই বইয়ের 32 পৃষ্ঠায় দেখো। না না না, কতবার বলবো, কনুইটা অতটা ভাঙবে না। হাতটা অমন তক্তার মতো লাফিয়ে উঠল কেন? উহু উহু, হলো না। বাঁ হাতটা এগোনোর সঙ্গে সঙ্গে বাঁ কাঁধটাও এগোচ্ছে, আর ডান কাঁধটা পিছিয়ে যাচ্ছে। এতে স্কোয়ার শোল্ডার পজিশনটা যে ভেঙে যাচ্ছে। নে নে, আবার কর। ও কি, জলের বাইরে হাত নিয়ে যাবার সময় শরীরের পাশের দিকটা বেঁকে তেউড়ে শুঁয়োপোকা চলার মতো হয়ে যাচ্ছে যে। দেখ, আমাকে দেখ, তোর কনুইটা কেন বাঁক খাচ্ছে না বোঝার চেষ্টা কর। এইভাবে, এই রকম। আর হাতের আঙুল জল টানবার সময় ফাঁক করবি না। জলের ওপর থাবড়ে থাবড়ে হাত ফেলিস দেখেছি, ওভাবে নয়। পরিষ্কারভাবে শট করে ঢুকে যাবে। আগে আঙুল, তারপর কবজি থেকে পুরো হাতটা। আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে। এখানে কিভাবে হাতটা জলের মধ্যে প্রবেশ করাতে হবে সাঁতারের কৌশল শেখাচ্ছেন। একটা কথা বলি, আমরা প্রায়শই এই কথাটি ব্যবহার করি, আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে। নিঃশ্বাস কিন্তু আমরা নিই না, আমরা শ্বাস নিই, প্রশ্বাস নিই। নিঃশ্বাস মানে যেটিকে আমরা ত্যাগ করি,
এক্ষেত্রে এই ব্যবহারটা কিন্তু আমরা প্রায়শই করে ফেলি। যাই হোক, তোমরা বুঝে নিও। আর নিঃশ্বাস নেওয়াটা ভালো করে বুঝে নে। যদি ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস, আবারও সেই নিঃশ্বাস, শ্বাস হলে ভালো হতো। যাই হোক, যদি ডান দিকে মাথা ঘুরিয়ে নিঃশ্বাস নিস, তাহলে বাঁ হাতটার কবজি যখন জলে ঢুকছে তখন মাথা ঘোরাবি। মাথা নিচু রাখার জন্য থুতনিটা বুকের দিকে টেনে রাখবি। মাথার লাইন এধার ওধার হবে না। ডান হাতটা যখন উঠবে তার তলা দিয়ে উঁকি দেবে হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে। আর ডান হাত যেই জলে ঢুকছে সেই সঙ্গে তোর মুখও আবার জলে ডুবছে। যা যা, আবার কর। 2 সপ্তাহ হয়ে গেল, এখনো একটা জিনিসও ঠিক মতো করতে পারলি না। জলের ধারে সিমেন্ট বাঁধানো সরু পাড়ে দাঁড়িয়ে ক্ষিতিশ সমানে বকবক করে চলেছে। কোনি পাড়ের ধারে খানিকটা সাঁতরায় আর থেমে ওর দিকে তাকায়। সকাল 6:30 থেকে এই ব্যাপার চলেছে, এখন 8:30। আর পাচ্ছি না খিদ্দা। কেন? বলেছিলি 2 দিনেই সুহাসের মতো স্ট্রোক শিখে নিবি। 2 দিন ছেড়ে তো 17 দিন হয়ে গেল। জলের মধ্যে দাঁড় সাঁতার কাটতে কাটতে কোনি চাপা রাগ নিয়ে বলল, দাঁড় সাঁতার বলতে দাঁড়িয়ে সাঁতার জলের মধ্যে। করছি তো আমি, আপনি খালি হচ্ছে না হচ্ছে না বলেই যাচ্ছেন। না হলে কি বলবো, হচ্ছে? হচ্ছেই তো। কিচ্ছু হয়নি, যা বলছি আবার কর। আমার ভালো লাগছে না। কোনি পাড়ের দিকে এগিয়ে এলো। ক্ষিতিশ কি করবে ভেবে না পেয়ে বলল, স্ট্রোক শিখলে কিন্তু নাইলন কস্টিউম দেব। নাইলনের সাঁতারের পোশাক দরকার নেই আমার। বাঁধানো পাড়ে 2 হাতের ভরে কোনি জল থেকে উঠে এলো। ক্ষিতিশ বুঝতে পেরেছে ওকে খাটাতে হলে জোর জবরদস্তিতে কাজ হবে না। কিছু একটা প্রাপ্তিযোগ না থাকলে ওকে উৎসাহিত করা যাবে না। উঠে পড়লি যে, খিদে পেয়েছে? কোনি কথা বলল না, এগিয়ে গেল রেলিংয়ের গেট লক্ষ্য করে। খিদে তো পাবেই। ভাবছি 2টো ডিম, 2টো কলা আর 2টো টোস্টের ব্যবস্থা করলে কেমন হয়। কোনি দাঁড়িয়ে পড়েছে। ক্ষিতিশ মনে মনে হিসেব করে দেখল প্রায় 1 টাকার ধাক্কা। আজ থেকে? ক্ষিতিশ ঘাড় নাড়ল। কোনি কি যেন ভেবে নিয়ে বলল, আমি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাবো। ক্ষিতিশ একটু কৌতূহলী হয়েই বলল, বাড়িতে কেন? এমনি, বাইরে আমি খাবো না। তাহলে আরো 1 ঘন্টা জলে থাকতে হবে। ক্ষিতিশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। লোভ দেখিয়ে ক্ষুধায় অবসন্ন কোনিকে আরো পরিশ্রম করানো অমানসিক কাজ হবে। কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো সাধ্যের বাইরে গিয়ে নিজেকে ঠেলে নিয়ে যেতে হবেই, নয়তো কিছুতেই সাধ্যটাকে বাড়ানো যাবে না। খাটুক, আরো খাটুক। যন্ত্রণায় ঝিমঝিম করবে শরীর, টলবে, লুটিয়ে পড়তে চাইবে যন্ত্রণার পাঁচিলের সামনে। আর তখন জেনে শুনেই চ্যালেঞ্জ দিতে হবে ওই পাঁচিলটাকে। এই জন্য চরিত্র চাই, গোয়ার রোগ চাই। নাম নাম, দাঁড়িয়ে আছিস কেন? 2টো ডিম, 2টো কলা, 2টো মাখন টোস্ট। যন্ত্রণা কি জিনিস সেটা শেখ। যন্ত্রণার সঙ্গে পরিচয় না হলে, তাকে ব্যবহার করতে না শিখলে, লড়াই করে তাকে হারাতে না পারলে কোনোদিনই তুই উঠতে পারবি না। ঠিক আছে, ঠিক আছে। কোনোই অতটা উঠবে না মুখ ডুবিয়ে। যন্ত্রণার সময় তোর অপোনেন্ট, অপোনেন্ট বলতে প্রতিপক্ষ। ও দুটোকে আলাদা করা যায় না। যন্ত্রণাকে হারালে সময়কেও হারাতে পারবি, সময়কে হারালে পারবি যন্ত্রণাকে হারাতে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ক্ষিতিশ মনে মনে কোনির সঙ্গে কথা বলে যাচ্ছে, আর মাঝে মাঝে চিৎকার করে উঠছে। কমল দিঘিতে এখন সাঁতার কাটছে একমাত্র কোনি। মাঝখানের চওড়া ঘাটে 3-4 জন বাইরের লোক স্নান করছে। বাসন ধুচ্ছে একটি স্ত্রীলোক। জুপিটার এবং অ্যাপোলোর নম্বর খোলা স্টার্টিং প্ল্যাটফর্মগুলো পাশাপাশি প্রায় 50 মিটারের ব্যবধানে। সেগুলো এখন জনশূন্য। শুধু জুপিটারের স্প্রিং বোর্ড থেকে ঝাঁপ দিয়ে যাচ্ছে গোটা 4 উটকো বাচ্চা ছেলে। জুপিটারের ক্লাবের বারান্দায় বেঞ্চে বসে 2টি লোক তেলেভাজা খেতে খেতে গল্প করছে আর হাসাহাসি করছে ক্ষিতিশের দিকে তাকিয়ে। অ্যাপোলো ক্লাবের ভিতর থেকে বেরিয়ে এলো অমিয়া আর বেলা। কোনির সাঁতার দেখতে তারা রেলিংয়ের ধারে দাঁড়ায়। অমিয়া দিন 7 পর আজ জলে নেমেছিল। কলেজের পরীক্ষার জন্য সে ব্যস্ত। অমিয়া না থাকলে বেলা নাকি ট্রেনিংয়ে জুত পায় না। দুজনে আজ 1/2 মাইল করে সাঁতরেছে। কে রে মেয়েটা? অমিয়া জিজ্ঞাসা করল। খিদ্দার আবিষ্কার। বেলা চোখ পাকিয়ে বলল, শুনিসনি হরিচরণদা কি বলছিল সেদিন? খিদ্দা নাকি প্রতিজ্ঞা করেছে জুপিটারকে ডাউন দেবে ওই মেয়েটাকে দিয়ে। সে কি রে, ও তো এখনো হাতের টান দিতেই শেখেনি। সামনের বছরই আমি কিন্তু জুপিটারে ফিরে যাব। যেখানে খিদ্দা আছে সেখানে আমি নেই। 5 জনের সামনে ট্যাকস ট্যাকস করে কথা শোনাবে, ও আমার সহ্য হয় না। আমিও তাহলে যাব।
দুজনে আর একবার কোনির দিকে তাকিয়ে হাঁটতে শুরু করলো। তখন অমিয়া হেসে বলল, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। প্রায় 9:45, বাজার নিয়ে ফিরতে আজ দেরি হবেই। ক্ষিতীশ ব্যস্ত হয়ে হাঁটছে, পিছনে কোনি। একটা অস্টিন ফুটপাত ঘেঁষে ক্ষিতীশের পাশে দাঁড়ালো। জানালা দিয়ে বেরিয়ে এলো বিষ্ণুধরের মুখ। ও ক্ষিতীশ বাবু, আপনাকেই খুঁজছি যে, তোমরা এই ছবিটা দেখে নেবে। অস্টিন গাড়ির ছবি আছে, বিষ্ণুধর, কোনি এবং খিদ্দার ছবি, খিদ্দার কাঁধে ঝোলা ব্যাগ। চমৎকার ছবিটা। যে স্পিচ মানে স্পিচ, উনি স্পিচ বলছেন। আদি স্বরাগম হয়েছে এখানে, শব্দের আগে স্বরধ্বনির আগম ঘটাকে আদি স্বরাগম বলে। স্পিচটা লিখে দিলেন, সেটা কেমন যেন ঠিক বাগে আনতে পারছি না। একটু ডিসকাশন করলে ভালো হতো। আজকেই তো বিকেলে সভা, কিন্তু আমার যে এখনই বাজার করে বাড়ি পৌঁছতে হবে। গাড়িতে উঠুন, বাজার সেরে গাড়িতেই পৌঁছে দিয়ে ডিসকাসটা করে ফেলবো। বিষ্ণুধর মোটরের দরজা খুলে দিল। ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠছে, তখন জামায় টান পড়ল। খাবারের কি হবে? ও তো ডিম কলা। ক্ষিতীশ বিব্রত হয়ে কি বলবে ভেবে পেল না। আমাকে বরং পয়সাটা দিয়ে দিন, কিনে নেব। কথা না বলে ক্ষিতীশ পকেট থেকে 1 টাকা বার করে কোনির হাতে দিয়ে বলল, বিকেলে ঠিক সময় আসিস। গাড়ি চলতে শুরু করলে বিষ্ণুধর জিজ্ঞাসা করলো, কে মেয়েটা? আমার ভবিষ্যৎ। খুব তাৎপর্যপূর্ণ লাইন, এটা প্রশ্ন আসে এখান থেকে, আমি দেব প্রশ্নে। ক্ষিতীশ শেষে বলল, লীলাবতী যথারীতি, লীলাবতী মানে ক্ষিতীশবাবুর স্ত্রী, তালা দিয়ে বেরিয়ে গেছে। ক্ষিতীশ রান্নার উদ্যোগ না করে বিষ্ণুধরকে নিয়ে বারান্দায় বসলো। বিশু আর খুশি এগিয়ে এলো ক্ষিতীশকে দেখে। তাদের পোষা দুটো বেড়াল, বিশু আর খুশি, তোমরা জানো এটা। বিষ্ণু কুকড়ে গিয়ে বলল, ও দুটোকে সরান, দেখলে গা শিরশির করে। বিড়াল দুটিকে ক্ষিতীশ ছোট্ট ধমক দিতেই ওরা বারান্দা থেকে নেমে গেল। দারুণ ট্রেনিং তো। ওদের ভালোবাসি তাই কথা শোনে। ভালোবাসলে সব কিছু করিয়ে নেওয়া যায় মানুষকে দিয়েও। খুব মূল্যবান কথা এটা। তার মানে মানুষ আর জানোয়ারকে একই লাইনে ফেলছেন? তা কেন? জানোয়ার দেখলে মানুষের গা শিরশির করে, কিন্তু মানুষ দেখলে জানোয়ারের করে কিনা আমি জানি না। ওই ওই অমনি তেরা বেঁকা কথা শুরু হয়ে গেল। এখানে চমৎকার ক্ষিতীশবাবুর যে প্রাণীর প্রতি ভালোবাসা, তার পোষ্যর প্রতি যে একটা বাৎসল্য, তার প্রকাশ ঘটেছে। বলতে বলতে বিষ্ণুধর পকেট থেকে বক্তৃতা লেখা কাগজ বার করলো। আমি দাগ দিয়ে রেখেছি জায়গাগুলো। রাস্তায় রবারের বল ফাইনাল, চিফ গেস্ট বিনোদ ভর, বুঝলেন না? ওর দলের ছেলেরা থাকবে। ফস করে যদি কিছু প্রশ্ন করে বসে আর যদি জবাব দিতে না পারি, তাহলে আওয়াজ খাবো, বেইজ্জত হব। ক্ষিতীশ কাগজটা মন দিয়ে পড়ে বলল, কি জানতে চান? ওই যে লিখেছেন ট্যালেন্ট ঈশ্বরের দান, সেটা ফুটিয়ে তোলা যায়, কিন্তু তার বদলি হিসেবে কোনো কিছুই সে জায়গায় বসানো যায় না। যার মধ্যে ট্যালেন্ট আছে, সেটা যদি সে ব্যবহার না করে, তাহলে তাকে অপরাধী হিসেবে গণ্য করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমাদের দেশে বহু ট্যালেন্টওয়ালা লোক আছে, যারা শুধু খাওয়া পড়ার ধান্দাতেই হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। সব আগে মানুষের দরকার বেঁচে থাকা, এটা তো মানেন? ক্ষিতীশ ঘাড় নাড়ল। রাশিয়া টাশিয়ার বড় বড় খেলোয়াড়দের খাওয়া পড়ার চিন্তা করতে হয় না। গভর্নমেন্ট ওদের গুরুত্ব স্বীকার করে। স্টেটই তাদের, স্টেট মানে রাজ্য, তাদের সব কিছু দেয়। সেই রকম আমাদের দেশেও গভর্নমেন্টকে দেখা উচিত যাতে প্লেয়াররা খাওয়া পড়ার চিন্তা থেকে মুক্ত থাকতে পারে। এসব কথা একটু বলা দরকার, বুঝলেন না? পাবলিক এখন লেফটিস্ট ধরনের, লেফটিস্ট মানে বামপন্থী, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, সাম্যবাদে বিশ্বাস করে। কিন্তু ভারত বা বাংলা তো কমিউনিস্ট দেশ নয়, এখানে গণতন্ত্র। এখানে প্লেয়ারকে সব কিছুর জন্য লড়তে হবে। গণতন্ত্রে এই স্বাধীনতাটা আছে, লড়াইয়ের স্বাধীনতা। আপনি কি সব কিছুরই মানে খাওয়া পড়ার জন্য জানোয়ারের মতো কামড়াকামড়ি করে বাঁচতে চান? মানুষ হিসেবে নিশ্চয়ই চাই না, কিন্তু সুইমিং কোচ হিসাবে হ্যাঁ চাই। আরামে সব জিনিস পাওয়া যায় না, বুঝলেন? আপনার পাবলিককে বলবেন যে একটা সুইমারকে খেটে যন্ত্রণায় ছটফট করতে করতে উঠতে হয়। পড়ুন লেখাটা পড়ুন তো। ক্ষিতীশ উত্তেজিত হয়ে বারান্দায় পায়চারি শুরু করলো। বিষ্ণুধর ভীরু চোখে ক্ষিতীশের দিকে এবং বিশু খুশির দিকে একবার তাকিয়ে নিয়ে পড়তে লাগলো। বিরাট বিরাট খেলোয়াড়ের গৌরবের ছটায় আলোকিত হয় তার দেশ। যদি প্রশ্ন করি অস্ট্রেলিয়ার কথা উঠলে সব আগে কাদের নাম আপনার মনে ভেসে উঠবে? নিশ্চয় ডন ব্র্যাডম্যান, ডন ফ্রেজার, কেন রোজওয়ালের নাম। যদি বলি ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি, পারবেন কেউ বলতে? কিন্তু পেলের নাম আপনারা সবাই শুনেছেন। ইথিওপিয়া ছোট্ট দেশ, গরিব দেশ, অখ্যাত দেশ, কিন্তু বিকিলা যখন দৌড়ালো দেশটা বিখ্যাত হয়ে গেল। বিকিলা বিখ্যাত অ্যাথলিট,
তিনি খালি পায়ে দৌড়েছিলেন অলিম্পিকে। যাই হোক, বিষ্ণুধর দম নেবার জন্য থামল। ক্ষিতীশ দাঁড়িয়ে পড়ে এক মনে শুনছিল। বলল, কিন্তু শুধু মেডেল ধোয়া জল খেয়ে আপনার কি আমার চলবে না। মেডেল তুচ্ছ ব্যাপার, কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক, হিরোর দাম অনেক। দেশের ছেলে মেয়েদের কাছে একজন হিরো, সে সাঁতারুই হোক আর সেনাপতিই হোক, আদর্শ স্থাপন করে। তবু ওদের মধ্যে তফাৎ আছে। বড় সাঁতারু জীবনের ও প্রাণের প্রতীক, সেনাপতি মৃত্যুর ও ধ্বংসের। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে। যুদ্ধজয়ী সেনাপতি সমীহ পায়, আবার ঘৃণাও পায়, কিন্তু বিরাট সাঁতারু সারা পৃথিবীকে প্রেরণা দেয়। আপনি খালি সাঁতারু সাঁতারু বলছেন কেন? ফুটবলার, ক্রিকেটার এদের নাম করুন। বাঙালিরা যা ভালোবাসে মিটিংয়ে, তাই তো বলবো। যা খুশি বলুন, কিচ্ছু যায় আসে না। শুধু বলবেন, যারা আমাদের জন্য প্রাণ নিয়ে আসে আমরা তাদের অবহেলা করি, ভুলে যাই তাদের খাদ্য দরকার, মাথার উপর ছাদ দরকার, খড়ের চালা যদি হয় তাও। আমরাই বাধ্য করি তাদের উঞ্চবৃত্তি করতে। উঞ্চবৃত্তি মানে ভিক্ষাবৃত্তি। আমরাই তাদের শেখাই চালাকি করতে, মিথ্যে বলতে। এইসব বলার পর আপনার লাইনের কথাবার্তায় চলে আসবেন, খুব কড়া কড়া কথায় গভর্নমেন্টকে একহাত নেবেন। তাহলে একটু গুছিয়ে লিখে দিন। আমার যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। ক্ষিতীশ ভ্রুকুটি করে তাকালো, একটু কুঞ্চিত চোখ কুঁচকে তাকালো। বিষ্ণুধর তাড়াতাড়ি বলল, এই জন্য নিশ্চয়ই ফি দেব। ফি মানে পারিশ্রমিক। ফি চাই না, একটা চাকরি চাই, যে কোনো চাকরি, অন্তত 1,000 টাকার চাকরি। বিষ্ণুধর অবাক হয়ে তাকিয়ে বলল, কোথায় পাবো? আপনার তো ব্যবসা আছে, আমার এখন নিয়মিত টাকা দরকার। এইভাবে বক্তৃতা তো সারা জীবন লেখা যাবে না। আচ্ছা, আমি দেখব ক্ষণ। 8 ঘন্টার মধ্যেই ক্ষিতীশ লিখে দিল। বিষ্ণুধর চলে যাওয়ার পর রান্না চাপিয়ে দিল। উঠোনের দেয়ালে গাঁথা বড় হুকে রবারের দুটো দড়ির প্রান্ত আংটায় বেঁধে আটকাবার কাজে লেগে পড়ল। রবার দুটোর অপর প্রান্তে দুটো হাতল। এই রবার পুলি টেনে ব্যায়াম করবে কোনি। কাজটা শেষ করে সে ছোট পাশবালিশের মতো চটের থলে 10 বালি দিয়ে ভরতে শুরু করলো। ফ্রি হ্যান্ড ব্যায়ামের সময় ওই ওজন ঘাড়ে নিয়ে কোনিকে ব্যায়াম করতে হবে। লীলাবতী বাড়িতে ঢুকে ক্ষিতীশের কাজ দেখে অবাক হয়ে বলল, এগুলো আবার যে বার করলে, ব্যাপার কি? কোনির জন্য। কে কোনি? একটা মেয়ে, ওকে তৈরি করব। মেয়েটার মধ্যে জিনিস আছে, একেবারে আঁকাড়া মাটি, গড়তে পারলে দারুণ সুইমার হবে। তোমাকে এনে দেখাবো, ভীষণ গরিব। লীলাবতী ঘরে ঢুকে গেল। ক্ষিতীশ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে বলল, ভীষণ গরিব, খেতে পায় না, ভাবছি এখানেই ওর খাওয়ার ব্যবস্থা করব। ঘরের মধ্য থেকে লীলাবতীর শুকনো কঠিন স্বর ভেসে এলো, ঘরটা নামাই ঠিক করলাম, ওরা রাজি হয়েছে 5,000 টাকা সেলামিতে। এখন টেনে টুনে চলতে হবে, বাজে খরচ একদম বন্ধ। অর্থাৎ ক্ষিতীশ কোনিকে এনে তার বাড়িতে রাখতে চাইছেন। আর লীলাবতী জানালেন তার দোকান ঘর একটু বড় জায়গায় নিয়ে যেতে হবে, তার জন্য 5,000 টাকা সেলামি, কাজেই সাংসারিক খরচা কমাতে হবে। ক্ষিতীশ আর কথা বাড়ালো না। বিকেলে অ্যাপোলোয় গিয়ে দেখলো কোনি আসেনি। পরদিন সকালে কোনি এলো 8 ঘন্টা দেরিতে। ক্ষিতীশ রেগে তাকে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই কোনি বলল, খাবারের বদলে বরং আমাকে রোজ 1টা করে টাকা দেবেন। ক্ষিতীশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল। তার মানে রোজ 1টা করে টাকা দিতে হবে আমাকে? তুই সাঁতার শিখবি বলে? এটা কি আমার পিতৃদায়? অত খাটাবেন আর খেতে দেবেন না? কোনির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ক্ষিতীশ হেসে ফেলল। কোনিও হাসলো। দুজনের মধ্যে নিঃশব্দে যেন একটা বোঝাপড়া হয়ে গেল। তুই একটা আস্ত শয়তান, আমাকে চিনে ফেলেছিস দেখছি। দাঁড়া, তোকে আগে সাঁতারের মজাটা পাইয়ে দিই, তারপর দেখবো জলে নামিস কি নামিস না। অর্থাৎ সাঁতার করার যে আনন্দটা পেলে কোনি নিজে থেকেই সাঁতার কাটবে, এটাই হচ্ছে কোচ হিসেবে, গুরু হিসেবে ক্ষিতীশ বাবুর কথা। এখন আমি তোকে খাটাচ্ছি, তখন তুই খাটার জন্য পাগল হয়ে উঠবি। কোনি কথাগুলো শুনল, মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে। ক্ষিতীশ সেটা লক্ষ্য করে আবার বলল, লেকে 1 মাইল সাঁতারে যে মেয়েটার কাছে হেরেছিস তার নাম হিয়া মিত্র, নামটা মনে রাখিস। কোনির চোখ দুটো সরু হয়ে এলো, মুখ ঘুরিয়ে সে কস্টিউমের কাঁধের পটি ঠিক করতে লাগলো। মনে রাখিস, অমিয়া বলেছে তোকে পা ধোয়া জল খাওয়াবে। কোনি ঘুরে দাঁড়ালো, শীর্ণ দেহটা ঝাঁকিয়ে রুক্ষ স্বরে বলল, কস্টিউম 7 দিনে আমি আদায় করব, কিন্তু লাল রঙের আমি পরব না, আমার রং কালো। অমিয়ার বেলা 50 মিটার কোর্সে কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করছে। কোনি পাড়ের কাছাকাছি। ক্ষিতীশ এক দৃষ্টে তার দিকে তাকিয়ে, দু চোখে শুধু অনুমোদন আর কণ্ঠে বিড়বিড়, হারামজাদি কোথাকার, আমাকে নিয়ে এতদিন রসিকতা হচ্ছিল, দাঁড়া, তোর ওষুধ আমি পেয়েছি, হিয়া মিত্তির। অর্থাৎ কোনিকে দিয়ে তিনি তার জবাব দেবেন। কোনি তার অস্ত্র। ক্ষিতীশ, চলছে কেমন? নকুল মুখুজ্জি রেলিংয়ে 2 হাত রেখে শুকনো গলায় বলল।
তুই কি কিছুই খবর রাখিস না? বিএএস এর সিলেকশন কমিটি থেকে আমাকে আউট করে দিয়েছে। এ সবই জুপিটারের ধীরেনের কারসাজি। এদিকে অ্যাপোলোর আর্থিক অবস্থাও ভালো নয়। দু একটা টাকাওয়ালা লোক জোগাড় করে দিতে পারিস, প্রেসিডেন্ট করে রাখবো। ক্ষিতীশের হঠাৎ মনে পড়ল বিষ্ণুধরকে। বলল, চেষ্টা করব। কিন্তু নকুলদা, বিএএসএ থেকে আউট হয়েছে বলে দুঃখ পাচ্ছ কেন? একটা ক্লাব ঢের বেশি গুরুত্বপূর্ণ স্টেট অ্যাসোসিয়েশনের থেকে। ক্লাবই সুইমার তৈরি করে, ওরা করে মোরলি। মোরলি মানে মাতব্বরি। কিন্তু মোরলদের দলাদলি, ঝগড়া প্রতিপত্তির লোভ সুইমারের জীবন শেষ করে দিতে পারে। নকুল মুখুজ্জি হেসে উঠে বলল, জেনে রাখ, এবার অ্যাপোলোর কেউ বেঙ্গল টিমে আসছে না, শুধু ওই দুটো মেয়ে ছাড়া। আঙুল দিয়ে সে অমিয়া আর বেলাকে দেখালো। ওরা জেনে রাখো, সামনের বছরই জুপিটারে ফিরে যাচ্ছে। নকুল মুখুজ্জি চলে যাবার পর ক্ষিতীশ আবার কনির দিকে মন দিল। হাঁটু ভেঙে পায়ের পাড়ি, হাঁটু ভেঙে। বলে দিয়েছি না, পা যখন পিছনে ঠেলবি তখন হাঁটু ভাঙবে, ওঠার সময় সোজা থাকবে। এই পর্যন্ত চিৎকার করে বলেই তার মনে হলো, অমিয়া বা বেলা শুনে নিয়ে যদি এইভাবে কিকিং শুরু করে, তারপরে ভাবলো এখন আর ওদের পক্ষে আদ্যিকালের সিজার কিক ছেড়ে এই শক্ত কিকিংয়ে আসা সম্ভব নয়। তাহলেও শুনে নিয়ে ওরা হরিচরণকে বলে দিতে পারে, হরিটা অন্যদের এইভাবে শেখাবে হয়তো। হাত নেড়ে ক্ষিতীশ ডাকলো কনিকে, অর্থাৎ দূর থেকে না, কাছে বলবে, যাতে ওরা শুনতে না পায়। পাড়ের কাছাকাছি আসতেই ঝুঁকে ফিস ফিস করে বলল, যা বলছিলুম হচ্ছে না কেন? গোড়ালিটা টান টান থাকবে, এইরকম পিছন দিকে টান করে ঠেলে রাখবি। আর কিক করার সময় যতটা নিচের দিকে, তার থেকে পিছন দিকেই পায়ের ধাক্কা বেশি দিতে হবে। এইভাবে সোলান্ডার সাঁতার কেটে 4টে গোল জিতেছে টোকিওয়ে। আবার কর, 6 বিট। এক চক্কর হাত পাড়ি আর সেই সঙ্গে 6টা করে পা মারবি। করে যা, করে যা। ট্রেনিং শেষে ফেরার পথে ক্ষিতীশ জিজ্ঞাসা করলো, তো দাদার খবর কি রে? আসতে বলিস একদিন, দেখে যাক কেমন তুই শিখছিস। কোনি জবাব দিল না। ক্ষিতীশ লক্ষ্য করলো ওর মুখটা কেমন যেন করুণ আর গম্ভীর হয়ে উঠল। দাদার অসুখ হয়েছে, 2 দিন কাজে যায়নি। তাহলে তো দেখতে যেতে হয়। আচ্ছা, পরে একদিন দেখতে যাব। আর শোন, আজ বিকেলে তোর ওজনটা নেব। এবার থেকে এক্সারসাইজ শুরু করতে হবে, খাওয়াও বাড়াতে হবে। ট্রেনিং চার্ট, ডায়েট চার্ট আমি তৈরি করেছি। ভিটামিন কি কি লাগবে সেটা ডাক্তারের সঙ্গে কথা বলে ঠিক করব। হেমোগ্লোবিন লেভেল যদি পারি তো টেস্ট করাবো। এইভাবে গল্পটা এগোচ্ছে এবং তারপরে তোমাদের আমি পড়ানোর সময় যেটা বলেছি তোমরা দেখবে যে ক্ষিতীশবাবু সত্যি সত্যি এই কথা শুনে কনিদের দরজায় হাজির হয়ে গেলেন এবং সেই তক্তাপোষে ময়লা ছেঁড়া কাঁথার উপর কমল শুয়ে আছে এবং তাদের মধ্যে যে কি কথোপকথন তোমরা একটু 38 পৃষ্ঠায় দেখে নেবে। আমি বিস্তৃতভাবে তোমাদের কাছে উপস্থাপন করেছি, বলেছি একটু আগে, তাই এখন আর এই শেষ পাতাটা পড়ছি না, তোমরা দেখে নিও। আশা করি বুঝতে পারছো। আমি বাকি অংশটা ওই প্রশ্ন, শব্দার্থ ইত্যাদি লিখে তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি।